দেখুন, এটা নতুন কিছু নয়। আজকাল যদি দেখা যায়, রাজ্যের বিরোধীরা যারা আছেন, সেটা কমিউনিস্ট রূপে হোক বা কংগ্রেস রূপে হোক, আসলে যদিও আলাদা আলাদা বসে প্রেস কনফারেন্স করেন, তারা মানুষের কাছে মানুষের পাশে তো দেখা যায় না। প্রেস কনফারেন্সে তাদেরকে আমরা দেখি, কিন্তু আলাদাভাবে হলেও আছেন তারা মনের দিক থেকে এক জায়গায়। তো তাদের একটা পদ্ধতি হয়ে গেছে, কারণ কেন্দ্রে নরেন্দ্র মোদীজির সরকার হোক বা রাজ্যে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার হোক, এত ভালো কাজ হচ্ছে, রাজ্যের ডেভেলপমেন্ট যে দিশাতে এগিয়ে যাচ্ছে, তো বিরোধীদের সেখানে কথা বলার আর কিছু থাকে না। তো ইস্যু নেই, কিছু তো বলতে হবে, তাই তারা এখন ব্যক্তিগত আক্রমণ আমাদের লিডারদের নিয়ে, আমাদের কার্যকর্তাদের নিয়ে কি করে করা যায়, তারা সেই জায়গায় চলে এসেছেন। আসলে এটা আমার জন্য দুর্ভাগ্য আমি বলবো না, বা আমাদের জন্য দুর্ভাগ্য আমি বলবো না। এটা যারা একসময় কমিউনিস্ট পার্টি নিষ্ঠার সঙ্গে করে এসেছে, নীতি নিয়ে করে এসেছে, নীতির সাথে করে এসেছেন, আমার মনে হয় এটা তাদের জন্য দুর্ভাগ্য যে তাদের আজকের যুব প্রজন্ম কথা যখন বলছেন, তারা ভুলে যাচ্ছেন যে সেটা বিপ্লব কুমার দেবজি হোক বা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি হোক বা আমাদের প্রধানমন্ত্রী হোক, তারা এক একজন সাংবিধানিক পদে আছেন। দেখুন, আমরাও একসময় বিরোধী ছিলাম, কিন্তু আমার মনে হয় না আপনারা এরকম কিছু ভিডিও ফুটেজ আমাদের দেখাতে পারবেন যেখানে আমিও মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম, টিঙ্কু রায়জি যুব মোর্চার নেতৃত্ব দিয়েছেন, আমরা সরকারের দুর্বলতাগুলো তুলে ধরেছি, মানুষের পাশে থেকেছি। কিন্তু এরকম ভাবে যে ভাষা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আসছে বিরোধীদের পক্ষ থেকে, এই ধরনের ভাষা প্রয়োগ আমরা করেছি বলে আমাদের মনে হয় না। আজও যখন আমরা কথা বলি, মাননীয় মানিক সরকার, মাননীয় জিতেন চৌধুরী, এরকম মাননীয়া বলেই কিন্তু আমরা সম্বোধন করে থাকি। অ্যাকচুয়ালি পরিবর্তন যখন হয়েছিল 2018 সালে, তখন আমাদের প্রদেশ সভাপতি ছিলেন মাননীয় বিপ্লব কুমার দেবজি। সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, 25 বছরের শাসন উৎখাত করা যাবে, সেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু কখন ভাবতে পারেননি, জিতেন বাবু কখনো তারা চিন্তা করতে পারেননি। কারণ তারা এরকম কংগ্রেসের দুর্বলতার কারণে, কংগ্রেস নেতৃত্বের দুর্বলতার কারণে তারা এরকম ধ্যান ধারণা তৈরি করেছিলেন রাজ্যে, যে রাজ্যের আকাশে সিপিএম এর সূর্য কখনো অস্তমিত হবে না, এ রাজ্যের মাটি সিপিএম এর ঘাঁটি। তো সেদিন যখন আমাদের প্রদেশ সভাপতির নেতৃত্বে, বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে চলে আমাদের অমিত ভাই শাহজি, তারা যখন এসে বলেছিলেন চলো পাল্টাই, আমরা প্রত্যেকে মিলে তাদের হাত ধরেছি, আমরা সবাই মিলে এই রাজ্যে একটা নতুন আমরা পরিবর্তন এনে দিয়েছি। রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার বিপ্লব কুমার দেবজির সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয়েছে, এটা বাস্তব। এবং এই বিষয়টি এখনো কমিউনিস্টরা হজম করতে পারছেন না, যে আমরা তো ভেবেছিলাম যে আরে এখানে কুস্তি হলে কি হবে, কংগ্রেসের সঙ্গে তো আমাদের এত শক্তিশালী মিতালি, এ রাজ্যে আমরাই থাকবো, আমাদের পরিবর্তন, আমাদের এখানে কেউ সরাতে পারবেন না। এইটা যে হয়ে গেল, এটা তারা মানাতে পারছেন না, এটা একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, দেখুন, বুঝতে হবে যে আমরা ভারতীয় জনতা পার্টি করছি, আমরা কমিউনিস্ট দল করি না। তাদের থেকে আমরা মানে সৌজন্যতা শিখবো, দল কিভাবে পরিচালনা করতে হয় কমিউনিস্টদের থেকে শিখবো। যে কমিউনিস্ট ভারতবর্ষের কোথাও আজকে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের থেকে আমরা জানবো। যারা দেশ বিরোধিতা করে যারা এসেছেন, তাদের থেকে শিখবো আমরা দল কিভাবে আমরা আজকে আমাদের দল, আমরা সবসময় ব্যক্তির স্বার্থ থেকে দলীয় স্বার্থকে ওপরে দেখেছি, দলীয় স্বার্থ থেকে রাষ্ট্র স্বার্থকে আমরা ওপরে রেখেছি। আমরা সেই দল করি, অটলজির দল করি, যে অটল যেদিন প্রধানমন্ত্রীর পদকে দিয়ে পার্লামেন্টের সদর্পে
উনি ছেড়ে দিয়ে এসেছিলেন রাষ্ট্র স্বার্থে। আমরা যদি কল্যাণ সিংজিকে দেখি, আমরা যদি আদবানিজিকে দেখি, আমরা যদি উমা ভারতীজিকে দেখি, আমরা দেখেছি যখন যখন কংগ্রেস থেকে তাদের উপর আরোপ লাগানো হয়েছিল, লাঞ্ছনা দেওয়া হয়েছিল, তারা বলেছিলেন যে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন যে আমাদের উপর থেকে এই লাঞ্ছনা যতদিন পর্যন্ত না সরবে আমরা ততদিন পর্যন্ত সাংবিধানিক প্রশাসনিক কোনো জায়গায় যাব না। আজকে 2022 সালে নিশ্চিতভাবে এই রাজ্যে একটি পরিবর্তন আমরা দেখেছিলাম, একটি বদল হয়েছিল, কিন্তু সেটাকে অপসারণ বলা হয় না, এটাকে রোটেশন বলা হয়, নতুন দায়িত্ব বন্টনের অংশ বলা হয়। এবং এটা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের জন্য এটা নতুন কিছু নয়। আমরা যদি আসামে যে আমরা দেখি যে প্রথম সর্বানন্দ সোনোয়ালজি হয়েছিলেন, পরবর্তী সময় হিমন্ত বিশ্ব শর্মাজি হয়েছিলেন, সর্বানন্দ সোনোয়ালজি আজ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী। আমরা যদি মধ্যপ্রদেশ যাই সেখানে দেখি শিবরাজ সিং জি ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, সফলতার সঙ্গে সেখানে কাজ করেছেন, সরকার সেখানে কামব্যাক হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী রূপে আমরা সেখানে আজকে কাকে দেখছি? মোহন যাদবজিকে দেখছি। বসুন্ধরা রাজে জি ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে, রাজস্থানের ছিলেন, আজ সেখানে সরকার আবার যখন এসেছে এবার ভজনলাল শর্মাজি সেখানকার মুখ্যমন্ত্রী। আমরা যদি মহারাষ্ট্রে যাই, দেবেন্দ্র ফাডনভিস যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আমরা দেখেছি যখন সময় এসেছে দল থেকে নির্দেশ এসেছে উপমুখ্যমন্ত্রী হতে হবে, দলীয় স্বার্থ ফার্স্ট, দলীয় স্বার্থ থেকে রাষ্ট্র স্বার্থ তারপর আমাদের কাছে সবচেয়ে উপর। তারপর উনি সে উপমুখ্যমন্ত্রীর পদেও উনি আসীন ছিলেন, আবার উনি এখন আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। আজকে অপসারণ সিপিএম করেছিল, কাকে করেছিল? যার গড়া মসনদে তারা 25 বছর ছিলেন, প্রয়াত মাননীয় মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীকে তারা এটাকে বলা হয় অপসারণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু কি বলেছিলেন? মানিক সরকার, যেটা যিনি প্রতিষ্ঠাতা এই রাজ্যে, কমিউনিস্ট বামপন্থাকে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন এই রাজ্যের মাটিতে, বলেছিলেন যে ওনার নৈতিক স্খলন, নৈতিক অধঃপতন হয়েছে। একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য দলেরই আরেকজন মুখ্যমন্ত্রী, আপনাদের কাছে নেতৃত্বের অভাব থাকতে পারে, তার জন্য 20 বছর এক ব্যক্তির বাইরে আপনারা আর কাউকে মুখ্যমন্ত্রী বানাতে পারেননি, হয়তো নেতৃত্বের অভাব আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল, আমাদের কাছে নেতৃত্বের অভাব নেই। আমরা একটা পিরিয়ড দেখেছি যখন বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে যখন সভাপতি ছিলেন, পরিবর্তন হয়েছে, উনি প্রশাসন, সড়ক, যে কোনো সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যকে একটা নতুন রূপ দিয়েছেন। এবং মোদিজির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, সে মন্ত্রকে হাতি নিয়ে কণ্ঠে ধারণ করে বিপ্লব কুমার দেবজি কাজ করেছেন। আজ প্রফেসর ডক্টর মানিক সাহা জি আজ এক ত্রিপুরা, যে শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ্নকে সাকার করার জন্য আজ ওই মন্ত্রকে নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। দুজন পরপর মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেক কার্যকর্তার জন্য নিশ্চিতভাবে আমাদের গর্ব। আজকে বিপ্লব কুমার দেবজি রাজ্যসভার সাংসদ হয়েছেন এখন। আজকে হরিয়ানার মতো রাজ্য, উড়িষ্যার মতো রাজ্য, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ওনাকে বিশেষ দায়িত্ব দল থেকে দেওয়া হয়েছে, সফলতার সঙ্গে সেগুলো উনি কাজ করছেন। এবং ভারতীয় জনতা পার্টির যে সফলতা, যেটা হরিয়ানা হোক বা সেখানে সফলতার পেছনে ওনারও অনেক বড় কন্ট্রিবিউশন রয়েছে, এবং বাংলায় উনি আজকে কাজ করছেন। তো আমি বলবো যে আজকে কমিউনিস্টরা, জানেন তো, আমার মনে হয় নারী সমিতির প্রতিও, নারী সমিতি যাচ্ছেন, আজকে বলছেন ঘরে ঘরে মাধবী বিশ্বাস তৈরি হোক। কিসের জন্য তৈরি হোক? অশালীন কথা বলার জন্য, অশালীন কথা বলার জন্য, রিলস বানাবার জন্য। বলা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েট, দেখুন এটা কন্টেন্ট ক্রিয়েট যারা করছেন আমাদের রাজ্যে বা সারা ভারতবর্ষে, এটা তাদের অপমান। কারণ আমি ব্যক্তিগতভাবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা আমাদের রাজ্যে আছে আমিও ফলো করি,
আমার ভালো লাগে তারা অনেক সময় দেখে অনেক ভালো কিছু, তারা শুধুমাত্র তারা এন্টারটেইনমেন্টের জন্য নয় এগুলি করেন না, অনেক ভালো কিছু তারা কিন্তু তাদের এই সোশ্যাল মিডিয়ায় এগুলো তুলে ধরছেন। আমাদের রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে আমিও ফলো করি ব্যক্তিগতভাবে। আজকে ভদ্র মহিলা বলেছেন মানিক বাবু, ঠিক আছে। জিতেন বাবু বলছেন ঘরে ঘরে মাধবী বিশ্বাস তৈরি হবে, ঠিক আছে। কিসের জন্য তৈরি হবে? এই ধরনের অশালীন কথা বলার জন্য। আমার ভদ্র মহিলা নিয়ে কোনো আমার লোক মানুষ বলি, হতে পারেন উনি ভদ্র, আমি ভদ্র মহিলাই বলছি। আমার প্রশ্ন মানিক বাবুকে, আমার প্রশ্ন জিতেন বাবুকে, যে ভদ্র মহিলাকে দিয়ে তাহলে কেন এত অভদ্র ভাষা, অশালীন ভাষা আপনারা বলিয়েছেন? আজকে জেলে কে আছেন? মাধবী বিশ্বাস আছে। আমি চ্যালেঞ্জ করছি, একবার জেলে গিয়ে মানিক বাবু এবং জিতেন বাবু, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এবং জিতেন চৌধুরী মহোদয়কে আমি চ্যালেঞ্জ করছি। ব্যবহার তো খুব করেছিলেন, হাতিয়ার করেছেন। আপনাদের নারী সমিতির কর্মক্ষমতা, আপনাদের নারী সমিতির দক্ষতার উপর এখন আপনাদের বিশ্বাস নেই, তাই মাঠ থেকে আপনারা ফেসবুকে চলে এসেছেন। রিলস বানিয়ে ব্যবস্থায় সরকারের দুর্বলতা হয়, আলোচনা হয়, সমালোচনা হয়, হোক, চাই আমরা ভালো। এগুলো যদি সরকারের দুর্বলতা আলোচনা হয় সেটা সরকারের জন্য ভালো, রাজ্যের জন্য ভালো, মঙ্গল। আজকে আন্দোলন রাস্তায় হোক, ভালো, সেটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু একজন ভদ্র মহিলা ফেসবুকে এসে বিরোধীদের জন্য অশালীন শব্দ প্রয়োগ করবেন, সাম্প্রদায়িক শব্দ প্রয়োগ করবেন, কুৎসা রটাবেন, পয়সা নিয়ে কাজ করবেন, সেটা কিন্তু অপরাধ। আপনারা তাহলে একজন ভদ্র মহিলাকে দিয়ে আপনারা অপরাধ করিয়েছেন। সবচেয়ে বড় অপরাধী তো আপনারা। আজকে যান তাহলে জেলে গিয়ে একবার দেখে আসুন মাধবী বিশ্বাসকে, দেখে আসুন না, দেখি যান কিনা আপনারা। তো আমার রিকোয়েস্ট, অনুরোধ এই জায়গা থেকে, আমরা রাজনীতি করছি, আমরা করব, আপনারাও করবেন। আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে যেন আমরা আমাদের রাজনীতিটা চালিয়ে যাই। এই ধরনের কুৎসা, এই ধরনের নাটক, এই ধরনের অশালীন বক্তব্য করে রাজনীতিটাকে বাজে জায়গায় মানে নিয়ে না যাওয়া, এটাই আমার বলার আজকে। এবং যতই আপনারা বলেন না কেন, যতই কিছু করেন না কেন, মানুষ কিন্তু, ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু সিপিএম কে রাজ্য থেকে উৎখাত করেছে। আপনি বুঝুন না রাজনীতিটা কি রকম। কিছুদিন আগে বিরোধীরা কোন জায়গায় আছে, তাদের স্ট্যান্ড কি রকম। কিছুদিন আগে আমার রাজ্যের একজন বিধায়ক, কংগ্রেসের বিধায়ক, আগের দিনও বললেন প্রধানমন্ত্রী চোর। ঠিক আছে, প্রধানমন্ত্রী চোর মনে হয়েছে আপনাদের, কারণ তারা প্রধানমন্ত্রীকেও চোর বলতে পারেন, এই জায়গায় আছেন। কিন্তু ঘুম থেকে ওঠে ওই বিধায়ক আবার ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো আমাদের প্রত্যেকের, আমাদের কেন মাতা বাড়িতে আমন্ত্রণ জানানো হলো না। আগের দিন বলছেন প্রধানমন্ত্রী চোর, ঘুম থেকে মনে হলো প্রধানমন্ত্রী প্রত্যেকের। এটা আমরা বলতে চাই, প্রধানমন্ত্রী সম্পর্কে যখন কথা বলবেন, মুখ্যমন্ত্রী সম্পর্কে যখন কথা বলবেন, ইয়েস, আপনাদের উপলব্ধিতে আসা প্রয়োজন যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী প্রত্যেকেরই হয়ে থাকে। এবং গতকালও দেখলাম ওই বিধায়কের একটি প্রেস, যেখানে উনি বলছেন যে সিপিআইএম এর সময়ও, যখন সিপিআইএম রাজ্যে ছিল তখনও নাকি রাজ্যে মাদক পাচার হতো, এই ধরনের ড্রাগসের ব্যবসা হতো। তা আমি জানি না, আপনি এত কিছু জানেন সিপিআইএম সম্পর্কে, কমিউনিস্ট সম্পর্কে, তারপরও আপনারা 23 নির্বাচনে কিভাবে এ ধরনের মাদক কারবারিদের সঙ্গে জোট বাঁধলেন। তো যারা বিরোধিতা করছে এই রাজ্যে, অ্যাকচুয়ালি তাদের স্ট্যান্ডই ক্লিয়ার নয়, তারা আছেন কোন জায়গায়। তো স্ট্যান্ড পরিষ্কার থাকা দরকার। আমার মনে হয় আমার এতটুকুই বলার ছিল। আমরা আমাদের লিডার্সদের ওপর যদি এ ধরনের কুৎসা এবং এ ধরনের অন্যায়জনক আচরণ হয়, তাহলে কিন্তু জবাব কিন্তু সময়ে দিতে হবে।